সো স্টার্ট করছি, চলেন। চ্যাপ্টার 2 এলিমেন্টারি প্রোগ্রামিং। সো কি বলছে আমরা দেখি। সো এই চ্যাপ্টার আমরা কি শিখবো সেটা সম্পর্কে কিছুটা আমাদেরকে নলেজ দিচ্ছে। যেমন কি দিচ্ছে দেখেন, দ্য ফোকাস অফ দিস চ্যাপ্টার ইজ অন লার্নিং এলিমেন্টারি প্রোগ্রামিং টেকনিক টু সলভ প্রবলেমস। তো বলছে চ্যাপ্টার 1-এ আমরা এগুলো শিখে আসছি। বলতেছে in chapter 1 you learn how to create, compile and run basic Java program. Now you will learn how to solve problem by writing programs. Through this problem you will learn elementary programming using primitive data types, variables, constants, operator, expression and input and output. So বলতেছে suppose for example that you need to টেক আউট আ স্টুডেন্ট লোন। মানে একটা গল্প শোনাচ্ছে আপনাদেরকে, কারণ গল্প দিয়ে তো আমরা প্রোগ্রামগুলো করবো নাকি। ওকে, সো বলতেছি তুমি ধরো একটা স্টুডেন্ট লোন নিবা, গিভেন দ্য লোন অ্যামাউন্ট, লোন টার্মস অ্যান্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, ক্যান ইউ রাইট আ প্রোগ্রাম টু কম্পিউট দ্য মান্থলি পেমেন্ট অ্যান্ড টোটাল পেমেন্ট। মানে বলতেছে আপনার কাছে ইন্টারেস্ট রেট আছে, টার্মস আছে, সব সময় আছে কতদিনের জন্য। তো আপনাকে বলতেছে আপনার মান্থলি পেমেন্টটা কত হবে। আপনি ধরেন আজকে 5 লাখ টাকা নিলেন, এই 5 লাখ টাকা আপনি আগামী 3 বছর লাগিয়ে শোধ করবেন। তো প্রতি মাসে আপনাকে কী পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে সেটা কি আপনি পারবেন কিনা জিজ্ঞেস করতেছে। মানে আপনাকে তো অবশ্য বেসিক ফর্মুলা জানতেই হবে যে এই জিনিসটা কীভাবে ক্যালকুলেট করতে হয়। এটা না জানলে তো আপনি প্রোগ্রাম করতে পারবেন না, কখনোই না। সো যারা আমরা একটু কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তারা হয়তো বা একটু পারি আমরা, তাই না? আচ্ছা, যাই হোক। সো দিস চ্যাপ্টার শো হাউ ইউ রাইট প্রোগ্রাম লাইক দিস। এই চ্যাপ্টারটা আমরা দেখব যে এই ধরনের প্রোগ্রামটা আমরা কীভাবে লিখতে পারি। হ্যাঁ, অ্যালং দ্য ওয়ে ইউ লার্ন দ্য বেসিক স্টেপ দ্যাট গো ইনটু অ্যানালাইজিং আ প্রবলেম। বেসিক স্টেপগুলো আমরা জানবো যে কীভাবে একটা প্রোগ্রামকে অ্যানালাইজ করতে হয়, কীভাবে সেটাকে ব্রেকডাউন করতে হয়, কীভাবে সেটাকে লেখা শুরু করতে হয়, কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। ওকে, ডিজাইনিং আ সলিউশন, এবং সেটাকে কীভাবে সলিউশন করা যায়, সেটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এই টোটাল জিনিসগুলোই আমরা শিখব। ওকে, সো এখানে বলছে রাইটিং আ সিম্পল প্রোগ্রাম। সো আমরা এত গল্প গুজবে যাব না, আমাদের এখানে বলছে এরিয়া বের করতে। কার এরিয়া? একটা সার্কেলের এরিয়া। তো সার্কেলের এরিয়া আমরা যখন বের করি তখন আমরা সেই ছোটোবেলা থেকে একটা সূত্র পড়ে আসছি, যেটা যেন কি পাই আর স্কোয়ার, তাই না? তো আমি একটু আগে যেটা বললাম যে আমরা যে পাই আর স্কোয়ার আমরা জানি বলেই তো এটা আমরা প্রোগ্রাম লিখতে পারবো। যদি না জানতাম এই প্রোগ্রাম কিন্তু আমরা লিখতে পারতাম না। তো বলতেছে এখানে ওরা ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আর স্কোয়ার মানে তো এটা ইন্টু এটাই, তাই না? আর মানে তো রেডিয়াস নাকি, জানেন তো? রেডিয়াসের বাংলা মানে কি? ব্যাসার্ধ। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা সরল রেখাকে ব্যাসার্ধ বলে, তাই তো নাকি? আমি তো কি বলছি, কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত। আমি তো এমাতা যাই নাই স্যার। ওকে, সো এই যে দাগটা, যে সরলরেখা, ওটাকে আমরা বলতেছি রেডিয়াস বা ব্যাসার্ধ। তো যখন আমরা এটার এরিয়া বের করতে যাবো, মানে এরিয়া মানে হচ্ছে এই পুরো বৃত্তটার মাঝখানে ভিতরে কতটুকু জায়গা আছে। ওকে, সো এটার জন্য ফর্মুলা আমাদেরকে বলে দিয়েছে কি, ব্যাসার্ধ ইন্টু পায়ের মান। সো পায়ের মান আমরা জানি একটা ইউনিভার্সাল মান আছে, যেটা 3.1416। ইজ ইট? সো আমরা যদি এখন এটাকে যেহেতু ফর্মুলা জানি, এটাকে যদি আমরা এখন প্রোগ্রামে কনভার্ট করি তাহলে সেই প্রোগ্রামটা দেখতে কেমন হবে সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো এই যে এখানে সেগুলোকে ক্যালকুলেট করতেছে, বলছে এরকম একটা প্রোগ্রাম নিবা, এইভাবে সেগুলোকে নিয়ে কাজ করবা। আরও কিছু ব্যাপার আছে সেগুলো আমরা জানবো, এবং আমি যে গল্পগুলো মাত্র আপনাদেরকে করলাম সেই গল্পগুলো এই যে এখানে কিছুটা করার চেষ্টা করছে আসলে। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু শব্দ আপনারা দেখতেছেন হয়তো বা, যে শব্দগুলো হচ্ছে যে এখানে একটা শব্দ ডাবল, তাই না? এরিয়া তো কোনো নতুন শব্দ না, এক্স ওয়াইও নতুন শব্দ না, আমরা যে কোনো ভ্যালু মান ধরতেই পারি, তাই না? তো এখানে ডাবল আসলে কি? আচ্ছা, সে ডাবলটা কি এটা জানার জন্য, আচ্ছা আমি সংক্ষেপে আপাতত একটু বলে যাই, তারপরে সামনে আমাদের একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা ডিটেলসে জানবো এগুলো সম্পর্কে। সো আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছি, জাভাস্ক্রিপ্টে আসলে খুব বেশি ডাটা টাইপ ছিল না আমাদের। আমরা কি করছি, নাম্বারের মধ্যে দুনিয়ার সব নাম্বার নিয়ে নিয়েছি মোটামুটি, ইন্টিজার হোক, তারপর মানে ওই যে দশমিক হলো সংখ্যা হোক, সব একবারে শেষ করে ফেলছি, বুলিয়ান নিয়ে ফেলছি। আর কি ছিল যেন আমাদের, স্ট্রিং ছিল একটা, তাই তো?
এই তো, আর তেমন কোনো টাইপ মনে হয় না, ছিল, এখন মনে আসতেছে না যদিও। কিন্তু জাভাতে 8টা ডাটা টাইপ আছে, যেটাকে প্রিমিটিভ ডাটা টাইপ বলা হয়। 8 ধরনের। তো সেই 8 ধরনের মধ্যে একটা ধরনের নাম হচ্ছে ডাবল। ওকে, তো এই ডাবলের কাজ কি? এই ডাবলের কাজ হচ্ছে এটার মধ্যে আমরা দশমিকওয়ালা সংখ্যা রাখতে পারবো। আর একটা ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট। ওইটার মধ্যেও আমরা দশমিকওয়ালা সংখ্যা রাখতে পারবো। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার ওইটার মধ্যে দশমিক, এটার মধ্যে দশমিক, কোনটার মধ্যে রাখবো? ওকে, সো ডাবল এবং ফ্লোট এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে শুধুমাত্র তাদের সাইজ। একটা হচ্ছে আমার মধ্যে একটু মোটা সোটা, আর একটা হচ্ছে কুতুবুদ্দিনের মধ্যে একটু শুকনা শাকনা, অথবা আমাদের আমিনুলের মধ্যে একটু শুকনা শাকনা। মানে হচ্ছে ফ্লোট যে, ওর সাইজ হচ্ছে 4 বাইট। মানে 4 বাইট দিয়ে, কালকে তো আমরা দেখছি বাইট বিটের হিসাবগুলো মনে আছে তো নিশ্চয়ই। তো 4 বাইট দিয়ে যত বড় সংখ্যা লেখা যাবে ওই সংখ্যাটাকে আপনি ওই ফ্লোট ডাটা টাইপের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। এখন তার চেয়ে যদি বড় কোনো ডেটা হয়ে যায় তখন আপনি আর ফ্লোটে থাকতে পারবেন না, তখন আপনাকে বাধ্য হয়ে ডাবলে চলে আসতে হবে। আর ডাবলের আর ফ্লোটের একটা বড় সুবিধা হচ্ছে তারা দশমিক সংখ্যা সাপোর্ট করে। ওকে, ক্লিয়ার তো নাকি? ওকে, সো এটা হচ্ছে একটা ডাটা টাইপ, এতটুকুই জানবো, অনেকটুকু বলে ফেলছি, বাকিটা সামনে শুনবো আরও। তো ওরা আমাদেরকে দেখাচ্ছে একটা প্রোগ্রাম এমন হতে পারে যে একটা ক্লাসের নাম হতে পারে কম্পিউট এরিয়া। কম্পিউট মানে কি? গণনা করা না, তাই না? হিসাব নিকাশ করা, তাই তো? সো এরিয়াকে হিসাব নিকাশ করো, এরকম একটা প্রোগ্রাম নিয়েছে, যে প্রোগ্রামের মধ্যেও তারা কিছু লিখবে, আমাদেরকে বলতেছে। এখনো কিন্তু কিছু লিখে নাই, আরও কিছু এখানে বলতেছে, বলবে, যাই হোক। এইখানে এসে তারা প্রোগ্রামটাকে আমাদেরকে লিখে দিছে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস চেক করি, চেক করে আপনাদেরকে কিছু কথা বলবো। আচ্ছা ফাইন, শুরু করতেছি আমি এই জায়গাটা থেকে। ওকে, যেহেতু আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, আমাদের কিছু বেসিক সিনট্যাক্স, একদম খুব বেসিক সিনট্যাক্স শেখা উচিত, শিখতে হবে এখন। সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে আমরা জানবো আসলে যে ভ্যারিয়েবলটা আমরা কিভাবে লিখবো আসলে। হ্যাঁ, সো ভ্যারিয়েবলটা কিভাবে লিখবো সেটা জানার আগে আমাদেরকে আরও একটা ব্যাপার জানতে হবে, ডেটা টাইপ। বুঝতে পারছেন? সো কী কী ডেটা নিয়ে আমরা আসলে এখানে কাজ করব সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো একটা মিনিট, আচ্ছা স্যার প্লিজ চলি, হ্যাঁ শুরু করি। তাহলে আমরা যেটা জানবো এখন সেটা হচ্ছে গিয়ে আমাদের জাভার ডাটা টাইপ সম্পর্কে, কারণ ভ্যারিয়েবল লিখতে হলে আমাদের ডাটা টাইপটাকে জানতে হবে। তো আমরা বলেছিলাম যে আমাদের ডাটা টাইপ কত ধরনের আছে? প্রিমিটিভ ডাটা টাইপ আছে 8 ধরনের, তারপর আবার র্যাপার ক্লাস আছে, ওগুলো পরে জানবো। তো সবচেয়ে প্রথম যে ডাটা টাইপটা আমরা জানবো, প্রথম এখন আমি যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে সব নাম্বার নিয়ে কাজ করবে। নাম্বার বলতে কি নাম্বার জানেন? তাহলে আমরা এখন যে ডাটা টাইপগুলো শিখবো এগুলো হচ্ছে রিয়েল নাম্বার নিয়ে কাজ করবে। রিয়েল নাম্বার বলতে আসলে ওই নাম্বারগুলোকে মেন করা হচ্ছে যে নাম্বারগুলো হচ্ছে কি দশমিক ছাড়া। বুঝতে পারছি কি বললাম? দশমিক ছাড়া সংখ্যা, তাই তো? আচ্ছা, প্রথম যে ডাটা টাইপটা আমরা জানবো সেটা, প্রথম যে ডাটা টাইপটা সেটা হচ্ছে কি আমাদের কি বাইট। তার সাথে সাথে আমরা এটা সাইজটাকে দিয়ে রাখতেছি, এটা সাইজ হচ্ছে গিয়ে কত? 1 বাইট। ওকে, তাহলে এটার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত লেখা যাবে এটা পরে আমরা আলোচনা করতেছি, তাই তো? তারপর যে ডাটা টাইপটা আছে আমাদের সেটা ডাটার নাম হচ্ছে শর্ট। এটা সাইজ হচ্ছে 2 বাইট।
ওকে, তারপর যে ডাটা টাইপটা আমরা শিখবো সেটা ডাটা টাইপ হচ্ছে ইন্ট, মানে ইন্টিজার। এটা সাইজ হচ্ছে ওকে। আরও একটা ডাটা টাইপ আছে আমাদের, সেই ডাটা টাইপটা হচ্ছে গিয়ে লং। এটা সাইজ হচ্ছে 8 বাইট। ওকে, তার মানে দেখেন এই যে চারটা ডাটা টাইপ আমরা জানলাম বা দেখলাম, এই চারটার কাজে কিন্তু সেম, শুধু পার্থক্য কোথায়? তাদের সাইজে। তার মানে কি, আপনি যখন দেখবেন যে আপনার অল্প কিছু নাম্বার ব্যবহার করতে হবে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে যখন আপনি একটা প্রোগ্রাম বানাবেন তখন তো আপনি আপনার রিকোয়ারমেন্টসটা জানবেন, তাই না? ধরেন আপনাকে বললো যে আমি আমার একটা সিস্টেম চাই, যে সিস্টেমের মধ্যে আমার জাস্ট 50 জন ইউজার হলে হবে, বা 50 জনের ডাটা নিয়ে আমি কাজ করব। তো তখন আপনি দেখতেছেন যে 50টা নাম্বার জেনারেট করার জন্য, মানে 1 থেকে 50 পর্যন্ত নাম্বার জেনারেট করার জন্য আপনার জন্য এটাই যথেষ্ট, তাই না? এটা 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 ওকে না? তাহলে কি আপনি আর এগুলো ব্যবহার করবেন না। আর আপনাকে যদি বলে ভাই আমি একটা ফেসবুকের মতো সিস্টেম বানাতে চাই যেখানে কোটি কোটি মানুষ থাকবে, তখন কি করবেন? চোখ বন্ধ করে এনে চলে আসবেন, মাঝখানে কোনো দিকে তাকাবেনই না। ওকে, তবে হ্যাঁ, এটা দিয়ে যে একেবারে ছোটো নাম্বার বানানো যায় তা কিন্তু না, এটা দিয়ে কিন্তু অনেক বড় নাম্বার বানানো যায়। মানে হচ্ছে গিয়ে 4টা 32, তাই তো? সরি, হ্যাঁ 32টা বিট, তার মানে 32টা 1, তাই তো? 0 1-এর কম্বিনেশন কত বড় নাম্বার হয় জানেন? একটু পরে দেখাইতেছি দাঁড়ান নাম্বারটা। মানে অনেক বড় নাম্বার হয়, যেটা আসলে আপনি হিসাব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, মুখে বলতে পারবেন না। ওই যে 1 লক্ষ এত কোটি ভাবে বলি না আমরা, ওখানে বলতে গেলে আপনার কষ্ট হবে, শুধু এইটারটাই। আর এখানে গেলে তো আপনার মাথায় খারাপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর ডাটা টাইপগুলো আমরা একটু দেখে নিই, দেখে তারপর আমরা ওখানে যাচ্ছি। তারপর যে ডাটা টাইপটা আছে সেই ডাটা টাইপটার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। ওর কাছে কি রাখা যায়? ওর কাছে আপনি চাইলে এমন সংখ্যা রাখতে পারবেন। ওকে, তা কিন্তু জায়গা হচ্ছে কিন্তু 4 বাইট, খেয়াল করেন। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি ডাবল। ওর সাইজ হচ্ছে 8 বাইট। ওর কাছেও আপনি এরকম নাম্বার রাখতে পারবেন, কিন্তু অনেক বড় নাম্বার রাখতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে দেখেন এই পর্যন্ত আমরা যে কটা শিখলাম, এগুলো সবগুলোর কাজ কি? ওরা সবাই কাজ করে কি নিয়ে? নাম্বার নিয়ে, তাই না? এখন আমরা কটা হলো এখানে? 6টা। আমি বলছি কয়টা আছে? 8টা, আর 2টা বাকি আছে, তাই না? এবার যে হচ্ছে সে হচ্ছে বুলিয়ান। ঠিক আছে না? বানানটা বানান বলিলে মাফ করে দিয়েন। বুলিয়ান, ওর সাইজ কত জানেন? 1 বিট। এতক্ষণ হিসাব করছি কোথায়? বাইটে বাইটে। এখন হিসাব করলাম কোথায়? বিটে। তার মানে ওর ভ্যালু কি হবে? অন অফ, ওই যে কালকে পড়ছিলাম সুইচ। ওকে, লাস্ট ওয়ান ডাটা টাইপ কি কি হতে পারে? গেস কি? ও আগে দেখ কালইছে। কার? কারের সাইজ হচ্ছে আসলে মেনলি 2 বাইট। তাহলে ওর কাছে কি রাখা যায়? আস্কি ভ্যালু রাখা যায়।
মানে কি এ और ছোট হাতের এ और মানে একটা জাস্ট ক্যারেক্টার, জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটাই, একাধিক কিন্তু আপনি রাখতে পারবেন না। ওকে, সো ডাটা টাইপ শেষ। এই 8টা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ জাভার। ক্লিয়ার? কোনো প্রশ্ন? স্যার এটা ছবি তুলে দেখার দরকার নাই তো, গুগলে ঘাটলে এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন, এই পচালে আর ছবি তুলে লেখে লাভ নাই তো। না সমস্যা নেই, হ্যাঁ মেন জায়গায় আছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। জোট সংখ্যা কেন স্যার? যেখানে বেজোর সংখ্যা আছে না, এই যে, হ্যাঁ এগুলো ইউজ কম হয় আর কি, মেনলি সচরাচর আসলে মেনলি বেশি ইউজ করি হচ্ছে কি আমরা এই ইন্টিজার, এখান থেকে লং, এই ফ্লোট ডাবল থেকে সচরাচর ডাবলটাই বেশি ইউজ হয়, কারণ আসলে বড় অ্যামাউন্ট নিয়ে কাজ হয় তো, আর বুলিয়ান নিয়ে কাজ করি আমরা। এই কয়টা ডাগাইলাম আমি, 4টা, এই 4টাকে নিয়ে কাজ হয় আমাদের ম্যাক্সিমাম কাজ, বাকিগুলো খুব রেয়ারলি আমরা ইউজ করব। ওকে, তাহলে আপনাদের প্রশ্ন নাই কিন্তু, তাহলে আমি প্রশ্ন করব। ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার লিখেন আপনি, কি কাজে বলেন? ওর ক্ষমতা বুঝছেন তো? ও কিন্তু মাত্র একটা ক্যারেক্টার লিখতে পারবে, মাত্র একটা, না একটা ওয়ার্ড লিখতে পারবে না ওর কাছে, এটা সেন্টেন্স তো দূর কি বাদ। তাহলে ওর দরকার আছে, খুব একটা দরকার আছে ডিরেক্টলি ইউজ করার আপনাদের? তাহলে এখনো কোনো প্রশ্ন নাই? তাইলে ওই যে ইন্টিজার আরো ডাবল হচ্ছে গিয়ে দশমিক, ডেসিমেল, বুঝেন নাই? ধরেন এখানে আপনি রাখতে পারবেন, ধরেন আবার দশমিক দিয়ে ধরেন রেলগাড়ি চালাইতে পারবেন। আর এই লগের মধ্যে আপনি যা রাখবেন সব হচ্ছে কি রিয়েল নাম্বার, মানে উইদাউট দশমিক, মানে দশমিক ছাড়া সংখ্যা। ওকে, আর কোई दिक्कत है? ওকে, তাহলে এবার আমি প্রশ্ন করি, যেহেতু আপনাদের প্রশ্ন নাই। ধরেন আমি লিখতে চাচ্ছি, মানে আমি এটা প্রোগ্রাম স্টোর করতে চাচ্ছি, আমি এটাকে দেখতে, এটা আমি প্রোগ্রাম স্টোর করতে চাচ্ছি, বলেন তো কোন ডাটা টাইপ এটাকে স্টোর করবে? হাসান তো বলতে পারলে কাজ দিয়ে হইতো, তাই তো আমি খুশিতে বিলিং এটা লাভ মারতাম। এটা আমি কিভাবে লিখবো? এখানকার কোন জায়গায় এটা লিখতে পারবো বলেন তো? এই 8টা ডাটা টাইপের মধ্যে কে এটাকে রিসিভ করবে? কার কাছে ক্ষমতা আছে? অথবা ধরেন আমি লিখতে চাই রাজু, তাহলে আপনারা কেউ আমাকে এই প্রশ্নটা কেন করলেন না যে স্যার যদি আমরা একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স রাখতে চাই তাহলে সেটা কে ধরবে? আপনারা ডাটা টাইপ এখানে শেষ করে দিলেন। নাম্বার নিয়ে কাজ করবে কয়টা? আমি বলছি 6টা, পারো 2টা বাকি রাখছি। আচ্ছা, আমি খুব সহজে এবার আপনাদের অ্যান্সারটা দিই, কারণ আপনাদের কাছে আসলে এখনো সেই পিপাসা তৈরি হয়নি। আচ্ছা, আমরা একটা ডেটা টাইপ না, ঠিক এখন যেটা আমরা বলবো এটা ডেটা টাইপ না, এটা একটা ক্লাস। সেটা হচ্ছে, ক্লাসটার নাম হচ্ছে এটা। স্ট্রিং, এটা একটা ক্লাস, বাট মজার ব্যাপার হচ্ছে আমরা জাভাতে এই স্ট্রিংটাকে এটা ডেটা টাইপের মতো ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এটাকে ক্লাস বললাম, আবার বললাম ডেটা টাইপের মতো ব্যবহার করতে পারি। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য করা উচিত, এখনও যদি আপনার ওই লেভেলে যান নাই, তারপর আমি একটু শেয়ার করতেছি, খেয়াল করেন। এই যে এখানে এই যে বিটা লিখছি, দুঃখিত, এই যে বিটা লিখছি, এই এস লিখছি, এখানকার আই লিখছিলাম, আয়ের ফোটাটা যদি চলে গেছে, এই যে সবগুলো স্টার্টিং লেটারগুলো দেখছেন, এগুলো কি সব স্মল লেটার না স্যার?
কিন্তু দেখেন এই স্ট্রিং বাবাজির এসটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখছি। তার মানে আমি বলছি কি এটা একটা ক্লাস। আর গতকালকে আপনাদেরকে একটু ধারণা দিয়েছিলাম যে যখন আমরা একটা প্রজেক্ট লিখবো, একটা প্রজেক্টের নাম দিব অথবা কোনো ক্লাসের নাম দিব, তখন আমরা সেখানে ব্যবহার করব প্যাসকেল কেস, তাই না? তাহলে হলো না সেই প্যাসকেল কেস, মানে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, তাহলে এটা কিন্তু একটা ক্লাস। এতটুকু জাস্ট মনে রাখেন, ডিটেলস আমরা আরও পরে জানবো ইনশাল্লাহ। ওকে, এইবার আসি আমরা ভ্যারিয়েবল নিয়ে কিছু গল্প গুজবে। হ্যাঁ থাকবে, আচ্ছা কিপ করলাম এটাকে। আনলিমিটেড জায়গা আছে গাছ। হ্যাঁ বলবো না, স্ট্রিং নিয়ে একটা একটা ক্লাস আছে, স্ট্রিং নিয়ে শুধু, মানে একটা চ্যাপ্টার আছে বইতে। ওকে, তাহলে এবার আমরা ডেটা টাইপ যেহেতু জেনে ফেললাম, এবার আমরা জানবো কি কি সম্পর্কে জানা উচিত? এখন আমরা জানবো ভ্যারিয়েবল সম্পর্কে। ওকে, তো ভ্যারিয়েবলকেও অনেকভাবে আমরা মানে জাভাতে চিনবো আসলে। হ্যাঁ, তো জাভাতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে সবার আগে আমাদেরকে যেটা করতে হয়, মনে আছে একটা শব্দ আমরা পড়েছিলাম যখন আমরা জাভা স্ক্রিপ্ট শিখতেছিলাম, সেটা হচ্ছে জাভা ইজ এ উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। পড়ছিলেন না? জাভা স্ক্রিপ্ট ইজ এ উইকলি টাইপ প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ, তাই না? উইকলি কেন বলছিলাম সেটা ব্যাখ্যা করছিলাম না, কারণ ওনা কোনো ডাটা টাইপ বলতে পারে না শুরুতে। আর ডাটা টাইপ শুরুতে বলতে না পারার কারণে আমাদেরকে কি করতে হতো, যে পার্স ইন্টিজার, পার্স ফ্লোট করতে হতো, মনে আছে? এই ঝামেলাটা জাভা আমাদেরকে দূর করে দিস, কারণ ও আর উইকলি টাইপ না, এখন আমরা শিখবো জাভাতে স্ট্রংলি টাইপ। ওকে, তো সেটা কিভাবে দেখেন, আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল ধরতে চাই, আমাদেরকে সবার আগে সেই ভ্যারিয়েবলের টাইপ বলতে হবে, যে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি টাইপের ডাটা রাখবো। সে আমি একটা ভ্যারিয়েবল ধরলাম, কথা কথা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম আমি নাম্বার। এটা ভ্যারিয়েবলের নাম হতে পারে না? নাম্বার একটা ভ্যারিয়েবলের নাম হতে পারে জাভাতে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই যে ভ্যারিয়েবলটা ও কি টাইপের সেটা আমাকে আগে বলে দিতে হবে। তো এটার মধ্যে যেহেতু আমি নাম্বার রাখবো, সেটা টাইপ হইতে পারে কি? হতে পারে না এরকম? তাহলে আরেকটা ভ্যারিয়েবল হইতে পারে না, যেটাতে ধরেন আমি নেম রাখবো, এটা তাহলে ডাটা টাইপ কি হবে? গুড, এটা আপনারা তো আমার চেয়ে ভালো জানেন আলহামদুলিল্লাহ। আমি একটা ভ্যারিয়েবল নিতে চাচ্ছি, সরি বড় হাতে লিখে ফেলছি, এটা বড় হাতের হবে না। হ্যাঁ, আচ্ছা আপাতত আপনারা মনে করেন, আচ্ছা না থাক, মনে করা যাবে না, ভুলটাকে ঠিক করে দিই। হ্যাঁ রে, সুইচের মধ্যে চাপ পড়ে যায় বারবার। প্রাইস, তো প্রাইসের জন্য আমরা কি ডাটা টাইপ দিতে পারি বলেন তো? না, সুইচে প্রেস হয়ে যাচ্ছে। সো প্রাইসের জন্য আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ বলেন না কেন, একটু আগে তো শিখালাম ডাটা টাইপ ডাবল অথবা ফ্লোট, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিলাম আপাতত ফ্লোট। ক্লিয়ার? ধরেন আমরা একটা ডাটা টাইপ রাখতে চাচ্ছি স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে আসলে মিন করতে চাচ্ছি, ধরেন সে নাজমুল
অ্যাক্টিভ স্টুডেন্ট কিনা, অথবা কি স্ট্রিং। ওকে, আমি একটা কাজ করি, এটাকে আমি দিচ্ছি একটু অন্যভাবে। এটার নাম দিলাম আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস। তাহলে কি আসবে? বা বুঝলাম না, বাকিরা কি ঘুমায় গেলেন নাকি? কি হবে? কি ডাটাটা ব্যস্ত পারে এখানে? সে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ আর অ্যাক্টিভ না কি? বুলিয়ান ডাটা টাইপ। আর আমরা যদি এখানে রাখতে চাই সে গ্রেড, না গ্রেডও তো না, গ্রেড তো রাখা যাবে না। আচ্ছা দেখ, আর লাগবে না, চলবে, ফাইন। আচ্ছা, তা আমরা শিখতেছিলাম কি ভ্যারিয়েবল, না? আমরা শিখতেছি কিন্তু ভ্যারিয়েবল। তো এই যে আমরা দেখেন, এই যে এতটুকু যে কাজটা যে করলাম, এই যে কাজগুলো আমরা করলাম, সরি, এই যে কাজটা করলাম, এই কাজটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার। ওকে, এই ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে আসলে কি হয়, কি কাজ করি, কেন করলাম এই কাজটা, সেটা একটু জানা উচিত। এই ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে আসলে আমরা কি করতেছি, আমরা বলতেছি যখনই আসলে আমরা এই লাইনটাকে লিখছি, আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের কম্পিউটারকে বা আমাদের যে আমরা যে মেশিনটাতে কাজ করতেছি তাকে আমরা নির্দেশ দিতেছি যে তুমি আমার জন্য কি করো, 4 বাইট জায়গা দখল করো, যে জায়গার নাম হবে নাম্বার। ক্লিয়ার? তো যখন আমি লিখতেছি স্ট্রিং, তখন যে কি করবে, কারণ স্ট্রিং এর মধ্যে কিন্তু লিমিট নাই, হ্যাঁ, অনেক লেখা যাবে। সো এটা নিয়ে আমরা একটু পরে চিন্তা করতেছি। তো যখন আমরা বলবো যে আমরা ফ্লোট, তখন কি করবে, সে 4 বাইট জায়গা দখল করবে, আর জায়গা দখল করে সে জায়গার নাম করে দেবে কি, প্রাইস। ক্লিয়ার? তার মানে আমরা যখন ডিক্লেয়ার করি তখন আসলে কি হয়, তখন আসলে মেমোরি অ্যালোকেশন হয়, মানে আমাদের কম্পিউটারের মেমোরি আমাদেরকে ভাগ করে দেয় যে নাও এই জায়গায় এটার নাম, এই যে এটার নাম এটা, এটার নাম এইটা। এই যে আমরা দিলাম না নাম, যে কিছু জায়গার আমরা নাম দিলাম নাম্বার, কিছু জায়গার নাম দিলাম নেম, কিছু জায়গার নাম দিলাম প্রাইস, হলো না ব্যাপারটা? তার মানে ডিক্লেয়ারের মাধ্যমে আমরা কি করি, যদি আমার মতো করে বলতে চান তাহলে বলবো কি জায়গা দখল করি, আর যদি কম্পিউটার ভাষায় বলবো তাহলে আমরা বলবো মেমোরি অ্যালোকেশন হয় এটার মাধ্যমে। মানে মেমোরিটাকে আপনার জন্য দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি এবার এই মেমোরিটা নাও, এবার তুমি এটাকে খালি রাখো, যা করো তা করো, তোমার ব্যাপার। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমি যদি বলি এইখানে এটা কি হলো, এই নাম্বারটা স্যার আমরা তো একটা জায়গা দখল করেছি এখানে, তাই না? তো ওই জায়গা এখানে আমরা একটা নাম্বার একটা কিছু রাখতেই পারি, চাইলে পারি না? পারি স্যার। সো আমরা এখানে লিখলাম সে ধরেন প্রাইস, রাখতে পারি না? রাখাই যায়। আমরা ওই যে নেমের মধ্যে রাখতে পারি না হাসান, কিন্তু ওকে রাখতে হইলে স্ট্রিং সাইন দিতে হবে।
এই যে কাজটা করলাম খেয়াল করেন এবার কি ব্যাপার আমার পেন গেল কই হ্যাঁ এই যে কাজটা আমি করলাম এই কাজটাকে বলা হয় অ্যাসাইন করলাম আমি তার মানে প্রথমে কি করলাম ডিক্লেয়ার করলাম জায়গা দখল করলাম তারপরে আমি কি করলাম সেই জায়গাকে ভরাট করলাম ইজ ইট অ্যাসাইন করলাম এরকমই তো হয় নাকি হয় না স্যার ওকে এই তো গুড এই তো দেখছেন আমি তো এই প্রশ্নগুলোই চাচ্ছি রে ভাই যে প্রশ্নগুলো কেউ করেন না কেন আপনারা হ্যাঁ যাবে একসাথেও করা যাবে কি স্যার বুঝিনি আর যদি আমরা যদি এখন এইভাবে লিখতে চাইলে আমি আবার এখানে একটু ব্লক করতেছি আবার হ্যাঁ এই জায়গাটাতে এখানে আমরা লিখবো সো ধরেন আমি লিখতেছি সরাসরি তাহলে এই সিস্টেমটাকে কি বলে এটার নাম কি জানেন যদি আমরা সরাসরি এরকম করি এটার নাম হচ্ছে এইটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ওকে এখন আপনার কথা হলে স্যার আমরা কখন কিভাবে করব মানে এতগুলো জিনিস কেন জানালাম আপনাদেরকে জানানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্যার এই যে দেখেন আপনি যেখানে যে ভ্যালুগুলো দিয়ে দিলেন আপনি তো ভ্যালু জানেন বলে না দিয়ে দিলেন কিন্তু আপনি যখন প্রোগ্রাম বানাবেন ধরেন কুতুবুদ্দিনে দিয়েছেন ও হিসাব নিকাশ করবে তাহলে ওখানে 10 দিবে না 20 দিবে না 50 দিবে আপনি জানেন তাহলে আপনাকে প্রোগ্রাম করতে হবে কীভাবে আপনাকে প্রোগ্রাম করতে হবে এইভাবে প্রথমে তার মানে প্রথমে আমরা ডিক্লেয়ার করব পরে আমরা প্রয়োজন মতো সেটাকে কি করব অ্যাসাইন করব আর আমরা এখন মানে বিগিনিং লেভেলে যখন প্রোগ্রামিং শিখবো তখন সরাসরি আমরা এইভাবে করব আরে আচ্ছা যাক মানে বিগিনিং লেভেলে আমরা ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে প্রোগ্রামিংটা কমপ্লিট করব সো আমাকে এবার প্রশ্ন করতে পারেন চাইলে অনেক বকবক করছি একটা না বলছি ডিক্লারেশনের সময় আমরা আসলে সেমিকোলনগুলো দেই নাই হ্যাঁ সেমিকোলন অবশ্যই লাগবে সেমিকোলন ছাড়া কোনো উপায় নাই এই যে এখানেও আমরা প্রিমিটিভ ডাটা টাইপের উপরেই আছি এখন পর্যন্ত স্ট্রিং নিয়ে বলছি পরে আলোচনা করবো এটাকে জাস্ট আপাতত এইভাবে আগে নিয়ে যান আর কি ঠিক আছে হ্যাঁ বলেন এটা একটা ভালো প্রশ্ন করছে ছেলেটা যাই হোক এটা আমি বলতাম যে একটা সতর্কতা আছে যেটা কখনোই করা যাবে না সেটা কি একটা ক্লাস অথবা আমি খুব সহজ ভাষা যেহেতু আমরা এখনো ক্লাসে যাই নাই একটা ফাইলের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে মানে আপাতত জন্য এটা শুনবেন পরে আবার এটারও ব্যাখ্যা আছে কিছু হ্যাঁ যেটা করা যাবে না সেটা হচ্ছে একই নাম মাল্টিপল টাইম ব্যবহার করা যাবে না মানে ধরেন আপনি এখানে ডিক্লেয়ার করছেন ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু নাম্বার আবার একটু পরে কোনো একটা জায়গায় আবার লিখতেছেন ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু কথা লিখে দিয়েছেন এরকম 20 যদি এটা লিখেন তাহলে কিন্তু প্রোগ্রাম সাথে সাথে আপনাকে ইরর দিবে আমি এটা কিন্তু মজা করে বলি যেরকম যে এক ঘরে আপন দুই ভাইয়ের নাম সেম হবে না হয় তাহলে আমরাও ভেরিয়েবলের নাম ডুপ্লিকেট করব না ভেরিয়েবল সম্পর্কে হ্যাঁ বলেন এটাই বলতে চাইছিলাম ওই যে বলছি আপাতত এই কারণে বলে গেছি সো আমাদের একটা টার্মস আছে গ্লোবাল এবং লোকাল যেটা আমরা জাভাস্ক্রিপ্ট একটু শিখে আসছি তাই না সো আপনি যদি ব্লকের মধ্যে দেন ধরেন ছোটো একটা ধরেন এই আপনার এই যে ধরেন এই যে পুরো স্ক্রিনটা আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনটাই ধরেন আমাদের একটা ফাইল তো ফাইলের মধ্যে আমরা যদি ছোটো একটা ব্লক বানাই নিই এখানে যে এখানে আমরা আলাদা একটু কাজ করব
সো এইখানে চাইলে আপনি আরেকবারই নাম্বারকে ইউজ করতেই পারেন, সমস্যা নেই। না সরি, এইখানেও আপনি পারবেন না, দুঃখের ব্যাপার হচ্ছে এটা, কজ অলরেডি সে এখানে গ্লোবালি যেহেতু একবার ডিক্লেয়ার করে ফেলছেন, লোকালি সে অটোমেটিক এমনি তাকে পেয়ে যাবে। সো আপনি এখানে ডিক্লেয়ারই করতে পারবেন না। কিন্তু এখানে যদি ডিক্লেয়ার না করতেন, গ্লোবালি যদি ডিক্লেয়ার না করা হতো, তাহলে লোকালি আপনি 3-4 বার করে ডিক্লেয়ার করতে পারতেন, কোনো সমস্যা নেই। সামনে এগুলো জানবো, এখনই এত ডিটেলসে যাওয়ার আপাতত তেমন একটা দরকার নেই। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা? ওকে, গুড। যেটা করবো আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করে দেখতে চাচ্ছি আসলে কি হয়। এত কিছু শিখলাম, একটু দেখা দরকার না, জানা দরকার তো আমাদের, না? তো আমরা এই ডেটা টাইপ সম্পর্কে কিছু প্র্যাকটিক্যাল কাজ এখানে একটু দেখে নেব এখনই। তাহলে আমরা যেটা করব, আপাতত আমরা এই উইন্ডোটাকে অফ করে দিলাম, থাকুক এখানে প্রজেক্ট, আমরা একসাথে অনেকগুলো প্রজেক্ট রাখতে পারবো। তো যেহেতু আমি কাতারটা খুলেছি, এটা রাখবো, আমি এটা ফেলে দেবো না। আমি এবার একটা নতুন প্রজেক্ট নিচ্ছি এখান থেকে, ফাইল, নিউ প্রজেক্ট, জাভা উইথ অ্যান্ড, ডান দিক থেকে জাভা অ্যাপ্লিকেশন। সো নেক্সট আমরা এটার নাম দেব কি যেন, কম্পিউট এরিয়া। ওই প্রোগ্রামটাই করবো। এই প্রোগ্রামটা করতে করতে আমরা কিছু কাজ শিখে ফেলবো এখান থেকে, ঠিক আছে? এটার পাশে আমি একটু 59 রাখলাম, কারণ আপনাদের ব্যাচ নাম্বারটা দিতে চাচ্ছি যেন আমি কোডগুলো আলাদা করতে পারি। সো ফিনিশ করলাম, ফাইন। সো ঠিক অ্যাজ ইউজুয়াল আমি এই কমেন্টগুলো ফেলে দেবো, কারণ আমি চাচ্ছি আপাতত কোডটা একটু সহজ থাকুক, যেন আপনাদের কাছে কোডগুলো দেখতে খুব ইজি বিজি মনে না হয়। ওকে, তো বলেছিলাম গতকালকে কিছুটা বলে দিয়েছিলাম যে প্রজেক্টে যে নাম থাকবে ঠিক সেই নামে একটা ক্লাস আসবে, যে ক্লাসটাকে আমরা বলবো মেইন ক্লাস। এবং সেই মেইন ক্লাসের মধ্যে একটা মেথড থাকবে, যে মেথডের নাম হচ্ছে মেইন মেথড। আসলে মেইন মেথড থাকার কারণে এটার নাম মেইন ক্লাস হয়েছে, ট্রুলি যেটা। ওকে, ফাইন। তাহলে চলেন আমরা আমাদের মূল যে জায়গাটা সেখানে যাই, যেতে যেতে কিছু কাজ শিখি। তাহলে আমরা কিসের জন্য এরিয়া ক্যালকুলেট করবো বলছি? সার্কেলের, তাই না? সার্কেলের এরিয়া ক্যালকুলেট করবো না, বইতে পড়ে আসছিলাম না একটু আগে, সেটাকে আমরা ক্যালকুলেট করবো এখানে। তাহলে একটা সার্কেলকে ক্যালকুলেট করতে হলে আমাদের কিছু ভ্যারিয়েবল ধরতে হবে না? একটা ভ্যারিয়েবল তো অ্যাটলিস্ট একটা লাগবে, কোনটা সেটা? রেডিয়াস নামে একটা ভ্যারিয়েবল লাগবে, নাকি? রেডিয়াস ইকুয়ালস টু 5 হইল? দেখেন সে কিন্তু আমাকে এরর দিয়ে দিছে, কেন? না স্যার, স্যার আমরা একটু আগে শিখলাম কিন্তু যে জাভাতে ভ্যারিয়েবল দিতে হলে শুরুতে ডাটা টাইপ দিতে হয়। ডাটা টাইপ কই আমার? আছে ডাটা টাইপ? নাই, তাহলে এরর দিবে। তাই আমি ডাটা টাইপ সেট করে দিলাম, দেখেন এরর সলভ। কথা বোঝা না? ওকে, আমরা যদি শুরুতে ধরে দেই তাহলে তো সুবিধা আছে না, পার্স ইন্টিজার কতগুলো কথা লিখাচ্ছে, এটা ভালো না স্যার নাকি? তার চেয়ে কিন্তু অনেক ভালো। আর একবার ডিক্লেয়ার যদি আপনি করে দেন, এটাকে 1000 বার ইউজ করতে পারবেন, কোথাও আর বলতে হবে না যে এটা ইন্টিজার। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এখানকার। ওকে, তাহলে আমি যদি এইভাবে না ধরে যদি অন্যভাবে ধরতে চাইতাম, আগে ডিক্লেয়ার করলাম, পরে আমি রেডিয়াসের মধ্যে ভ্যালু দিলাম, মানে আপনাদেরকে যেগুলো শিখালাম ওগুলো করছি আর কি একটু। সো রেডিয়াস ইকুয়ালস টু 10, কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করেন এবার, আমি যদি আবার লিখতাম ইন্টিজার, ওই যে একটু আগে বলছি সতর্কতা, শেষে সতর্কতাটা কেন ইরোডটা দিল, চলেন আমরা একটু দেখি, ওর কাছে যাই। যদি খুব ছোট ছোট লেখা, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বলছে ভেরিয়েবল রেডিয়াস ইজ অলরেডি ডিফাইন্ড ইন মেথড মেইন। বলছে মেইন মেথডের মধ্যে ভাই তুমি অলরেডি একবার ডিফাইন করছো। ভেরিয়েবল রেডিয়াস নেভার রিড, যে ভেরিয়েবল রেডিয়াস যে তুমি লিখছো এটাকে এখন ইউজ করো নাই, রিড করো নাই। এক্সপ্লিসিট টাইপ ক্যান বি রিপ্লেস উইথ ভার, মানে এটা আর দরকার নেই আমাদের, এরপরে আমরা যাব না। মানে মোট কথা বলছে যে তুমি যেহেতু একবার ডিক্লেয়ার করছো, তুমি আরও একবার ডিক্লেয়ার করতে পারবা না, তুমি ইউজ করতে পারো, এটাকে অ্যাসাইন করতে পারো, অ্যাসাইন করো। ক্লিয়ার? অ্যাসাইন করলে কিন্তু সে কোনো ঝামেলা করবে না, কিন্তু আপনি আবার রিডিক্লেয়ার করতে গেলে ঝামেলা করবে। সো ডিক্লেয়ার কীভাবে করে দেখাইছি একটু আগে, মনে আছে? এই যে দেখেন আমরা হিজিবিজি চিত্রতে, এই যে এগুলো ডিক্লেয়ার, টাইপ নাম, টাইপ ভেরিয়েবলের নাম, টাইপ ভেরিয়েবলের নাম, তাই না?
তারপরে আমরা কি করছি, ওই ভেরিয়েবলকেই এবার ভ্যালু দিয়ে অ্যাসাইন করছি। খেয়াল করবেন কিন্তু, এই জন্য কিন্তু এত সময় লাগে আঁকাকি করলাম। ওকে ফাইন, হয়ে গেল। তাহলে আমাদের আরও একটা ভেরিয়েবল আমরা ধরবো, সেটা হচ্ছে ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমরা এরিয়া। ভেরিয়েবল ধরছি, হয়েছে? কেন হয় নাই এটা হাসান বলেন, সবাই চুপ। কারণ এখানে মধ্যে একটা হিসাব নিকাশ আছে, অবশ্যই নাম্বার আসবে। আপনি যদি ইন্টিজারে করতেন তাও তো মনে শান্তি দিতে পারতাম যে না ইন্টিজার বলছেন, কিন্তু বলছেন কার, এখানে কার তো কখনোই আসবে না। আচ্ছা যাই হোক, এটা দিয়ে ইয়া বলেন, আমাদের আমিনুল সাহেব বলেন কি ডাটা টাইপ লিখবো? স্ট্রিং কেন স্যার? আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে স্ট্রিং দিয়ে হিসাব নিকাশ দিয়ে কী করবো, কী লিখবো? ফ্লোট কেন লিখবো? আমি ডাবল মানে লং বা ইন্টিজার কেন নিচ্ছি না? সবাই চুপ। লং ইন্টিজার কেন নিচ্ছি না, কেন ফ্লোট নিব? ব্যাখ্যা জানেন কি জানেন না? জানেন না? রফিকুল সাহেব বলেন। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। এখানে ক্যালকুলেশন করা, যে ক্যালকুলেশন আমরা করতে যাচ্ছি এটার সাথে দশমিক আসতে পারে। তো দশমিক আসতে পারে, আমরা যেহেতু আগে থেকে গেস করতে পারতেছি, তাহলে ডাটা টাইপটা আমাদেরকে ওরকমভাবেই নিতে হবে, না তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমরা কি নিচ্ছি, ফ্লোটই নিচ্ছি। যাক, ফ্লোট এরিয়া ইকুয়াল, এবার আমরা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে ওরা সূত্রটা আমাদেরকে কী দিয়ে বলি, কী দিয়েছিল? রেডিয়াস, সরি আচ্ছা, উপরে যেহেতু আমরা ভেরিয়েবল লিখে রাখছি না, আর এ লিখে কন্ট্রোল স্পেস বার দিলেও লিখে দিবে। ওকে, সো ইনটু আবার রেডিয়াস, আর এ কন্ট্রোল স্পেস বার ইনটু পাই। কিন্তু পাইরে তো সরাসরি চিনে না, চিনে, কিন্তু এখনই আমরা চিনাবো না, আমরা এখন শিখিনি ওই জায়গা, পরে যাব। তাহলে আমরা সরাসরি ভ্যালু লিখে দিব। সো 3.1416, কারণ আমরা জানি এই পায়ের মান দশমিকওয়ালা নাম্বার, তাই না? তাইলে দশমিকের সাথে যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে কি হবে? অবশ্যই দশমিক আসার চান্স আছে, তাই না? তাহলে এই জন্য আমরা ফ্লোট ধরলাম। কিন্তু দেখেন একটা ইরোড দিচ্ছে আমাদেরকে। কি ইরোড দিচ্ছে আমরা একটু চেক করি। ইনকম্পিটেবল ডাটা টাইপ পসিবলি লুজলি কনভার্সন ফ্রম ডাবল টু ফ্লোট। আচ্ছা যাক, ওরা বলছে যে তুমি যেটাকে ফ্লোট ধরছো এটাকে ডাবল ধরলে ভালো হইতো, কারণ যদি অনেক বড় দশমিক সংখ্যা হিসাব পড়ে তুমি তো সামলাতে পারবা না। ওকে, তাহলে সাজেশন মানি, মুরব্বী যেহেতু সাজেশন করছে আমাদেরকে, নাকি কাস্ট করবো না এখনই, তাহলে আমি এটাকে ডাবল করি জাস্ট। এটার সলভ বুঝা গেল স্যার? আচ্ছা, আপনি যদি চোখ কান খোলা রেখে প্রোগ্রামিং করেন, প্রোগ্রামে ভুল হওয়ার চান্স 90% কমে যাবে। বুঝতে পারছি তো? আর আপনি যদি অন্ধের মতো প্রোগ্রামিং করেন তাহলে প্রতি ক্লিকে ক্লিকে ভুল হবে আপনার। দেখছেন না, ও কিন্তু আমাকে বলে দিচ্ছে, আমি কিন্তু মাথা থেকে বের করছি খুঁজে খুঁজে, ও যা বলতেছে আমি তা ফলো করতেছি, আর আমার কাজ হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তো প্রোগ্রাম যেহেতু বানিয়ে ফেলছে, এবার আমাদের কাজ কি? তো দেখা, তাই না? অ্যাস আউট। সো খেয়াল করবেন, কালকে আমরা এই ডাবল কোটের মধ্যেই কিছুটা লিখে দিয়েছিলাম। ডাবল কোটের মধ্যে কিছুটা লিখে দিয়েছিলাম, মানে হচ্ছে আমরা ওইটাকেই দেখতে চাইছিলাম। কিন্তু আজকে আমরা কাকে দেখতে চাই? এরিয়াকে দেখতে চাই। এখন আমরা যদি এটার মধ্যে এরিয়া লিখে দেই তাহলে সে কি দেখাবে? এই এরিয়াকেই দেখাবে, মানে এই যে এই এ আর ই এ লিখছি এটাকেই দেখাবে। কিন্তু আমরা কি এটা দেখতে চাই? আমরা একটা নাম্বার দেখতে চাই, একটা ফলাফল দেখতে চাই, তাই না? তাহলে এই ফলাফলটা কার কাছে আছে? এই এরিয়া নামে ভেরিয়েবলের কাছে আছে। এটা একটা ভেরিয়েবল না? তাহলে যদি কোনো ভেরিয়েবলকে আমরা যদি এরকম প্রিন্ট আউট করতে চাই তাহলে অবশ্যই এই ডাবল চিহ্নটাকে ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। কারণ এই ডাবল কোটের মধ্যে আপনি যা লিখবেন হুবহুই তাই প্রিন্ট হবে। আমি তো তা চাইনি, আমি করছি ভাই, তুমি এতক্ষণ যাবো যা ক্যালকুলেশন কমপ্লিট করছো সেটা তুমি যেখানে স্টোর করছো ওই জায়গাটা আমাকে প্রিন্ট করে দাও। তো ওই জায়গাটার নাম তো এরিয়া। সো এটাকে এভাবে লিখতে হবে, মনে থাকবে? এটা যেন ভুল না হয়। সো রান করি। সো দিস ইজ দ্য নাম্বার 3.14.1559 কিছু একটা বড় একটা নাম্বার। সো আসলে এই বড় নাম্বারটার জন্যই ফ্লোট নেয় না, কারণ ফ্লোট এত বড় দশমিকের সংখ্যা নিতে পারবে না।
যেটা ডাবল পারবে। ক্লিয়ার? এখন আপনি যদি বলেন স্যার আমি 2টা 3টা চাই, সব পসিবল, সব আছে আমাদের এখানে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি ওখানে। আজকে তো মাত্র আমাদের হাতে করি কেবল, তাই না? তো শুরুতে যদি এত কিছু সেই লেভেল, তাহলে মাথার ব্রেনটার মধ্যে তো লোড নিবে না। সো লোড নেওয়ার জন্য আমরা একটু সিম্পল হতে যাওয়ার চেষ্টা করতেছি। সো হয়ে গেল বইয়ের প্রোগ্রাম আমাদের। চলেন তো দেখি তো বইতে কীভাবে এই প্রোগ্রামটা করছে। আমরা যদিও বইয়ের মতো করছি কিনা আমি শিওর না। ওরা যেটা করছে 2টা ভ্যারিয়েবল ধরছে, ডাবল রেডিয়াস, ডাবল এরিয়া, মানে ডিক্লেয়ার করছে, তারপরে কি করছে, ক্যালকুলেশনটা কমপ্লিট করছে। তাহলে আমরাও চাইলে করতে পারি না এখন? এখন আমাকে এটা একটু ডিফারেন্ট ওয়েতে কে করে দিতে পারবেন? আচ্ছা যাক, আমি একটু সহজ করতেছি, আজকে ভয় পান না। আচ্ছা আমি চাচ্ছি, মানে ওরা যেটা করছে আর কি, শুরুতেই আমরা ডিক্লারেশনগুলো আলাদা করে নিলাম। নেন, এই হলো ঘটনা। মানে ওরা বলছে আগে জায়গা দখল করো, তারপর অ্যাসাইন করো, তারপর তাকে নিয়ে কাজ করো। বইতে এইভাবে করছে, আমরা এই জন্য এইভাবে আসলাম। আসলে এটাই বেস্ট হয় ট্রুলি, যেটা, কারণ আগে জায়গা দখল করতে হবে, কারণ এই ভ্যালু তো আমি জানি না কত আসবে। এই ভ্যালুটা তো ভ্যারিয়েবল, তাই না? 10-এর জায়গায় 20ও তো আসতে পারে, 50ও আসতে পারে, 30ও আসতে পারে, তাই না? তাহলে এই জায়গাটা যেহেতু ভ্যারিয়েবল, সো এই জন্য আগে ডিক্লেয়ার করতে হবে আপনাকে। ডিক্লেয়ার করে দেন অ্যাসাইন করবেন আপনি। ডান? ওকে, গুড। তাহলে প্রথম প্রোগ্রাম হিসাবে একেবারে খারাপ করিনি আমরা প্রোগ্রাম, নাকি বলেন? এখানে অনেক অনেক পেঁচাইছে। আচ্ছা এই পার্টটুকু আমরা এতটুকু রাখতে চাচ্ছি, আমাদের ফার্স্ট প্রোগ্রাম তো বেশি ভারী করতে চাচ্ছি না, হ্যাঁ।